ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম। গুড আফটারনুন সকলকে, গুড আফটারনুন। গুড আফটারনুন রাজশ্রী, গুড আফটারনুন রূপম, ইয়াসির, হ্যালো সকলকে গুড আফটারনুন। সাগরিকা, গুড আফটারনুন। স্বাতি, ঠিক আছে, আস্তে আস্তে সকলে জয়েন করছে, জয়েন করুক। তো আজকে আমরা আমাদের মাধ্যমিক আলটিমেট প্রিপারেশনের লাস্ট ক্লাসে চলে এসেছি। সেই চ্যাপ্টার, সেই ক্লাসের নাম এবং সেই চ্যাপ্টারের নাম হলো পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা আমাদের টেকনিক্যালি ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার, কিন্তু আমরা করছি সবার শেষে। তার কারণটা তোরা সকলেই জানিস। তার কারণটা কিন্তু এই জিনিসটাই যে কারোরই ভালো লাগে না, না আমার ভালো লাগে, না তোদেরও ভালো লাগে, ঠিক আছে? তো সেই কারণে এটা সবার শেষে। আমাদের মেন ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো হয়ে গেছে। এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো থাকে সেই কোয়েশ্চেন্স গুলো আমরা একদম সাজেস্টিভ ভাবেই পড়বো। যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্ন ভালো করে পড়ে চলে যাস, আশা করি সেখান থেকেই তোরা কমন পেয়ে যাবি, ঠিক আছে? গুড আফটারনুন ঋষভ, গুড আফটারনুন সম্বিত, সকলকে গুড আফটারনুন। একদম ইজি চ্যাপ্টার, বা কোথাও গিয়ে বলতে পারিস খানিকটা ইররেলিভেন্ট চ্যাপ্টার ফিজিক্সের জন্য। এটা অনেকটা ওই ইভিএস মার্কা চ্যাপ্টার, ঠিক আছে? ভূগোল ফুগোলে পড়ানো যায় এসব চ্যাপ্টার, আমার কপালে পড়ে, আমি তাই জন্য আমি পড়াই। যাই হোক, ঠিক আছে, চল তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। পরিবেশের জন্য ভাবনা, রুদ্ধশ্বাস, সাজেশন প্লাস টেস্ট পেপার সলিউশন। চলো দেখে নেওয়া যাক মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026। তো আজকে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ক্লাসে, সেটা হলো এই ক্লাস 13-1-2026 পরিবেশের জন্য ভাবনা। তো যেটা আমি আগের দিনও বলেছিলাম, আজকের ক্লাসটা আমরা, আচ্ছা আজকে আর আগুন লাগাবো না, আজকে জল ছেটাবো। আচ্ছা আমার অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে তো সকলের? সকলে আমার আওয়াজ স্পষ্ট শুনতে পারছে? ওকে। তো আজকে আগুন দেওয়াটা আমার ভুল হয়েছে, আজকে আমার জল দেওয়া উচিত ছিল এখানে। আজকে শান্তির জল ছেটাবো। তো আমি যেটা বলেছিলাম, আমরা থিওরি নিয়ে আর আলোচনা করব না এখানে, আমরা ডাইরেক্ট সাজেশনে চলে যাব। চলো দেখি কিরকম কিরকম প্রশ্ন আমরা পাচ্ছি, সেই প্রশ্নগুলোকে আমরা ধরবো। গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? বল, কোন গ্যাসটির অবদান বলছে সবচেয়ে বেশি? অপশন সি, এক্স্যাক্টলি, কারণ পৃথিবীতে এটা সব থেকে বেশি তৈরি হয়, CO2। তবে গ্রিন হাউসে মানে ক্ষতি করতে পারে সব থেকে বেশি কিন্তু মিথেন, ক্ষতি করতে পারে সব থেকে বেশি মিথেন, কিন্তু পৃথিবীতে যেহেতু CO2 বেশি তৈরি হয় তাই জন্য অ্যান্সারটা CO2 হবে। প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এদের মধ্যে কোনটা ওজোন স্তরকে ক্ষয় করে না? বল। একদম সি, CO2 ক্ষয় করে না, নাইট্রিক অক্সাইড গুলো করে, আর ক্লোরোফ্লুরোকার্বন তো করেই। তো অপশন সি, কার্বন ডাই অক্সাইড। সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় তা হলো, বল কোন স্তরে শোষিত হয় সূর্যের অতিবেগুনি রশ্মি? ওজোনোস্ফিয়ার, এক্স্যাক্টলি, যেখানে ওজোন স্তর থাকে। আচ্ছা আমাকে বলতো কেউ, ওজোনোস্ফিয়ারের অবস্থানটা কোথায়? ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরটার অবস্থানটা কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের কোন জায়গায় ওজোনোস্ফিয়ারটা আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের কত থেকে কত কিলোমিটার উচ্চতার মধ্যে আমরা ওজোনের স্তরটাকে দেখতে পাই? সেটা একটু আমাকে সকলে বল দেখি। একদম 20 থেকে 30 কিলোমিটার, 30 থেকে 35টা বলবি না, 20 থেকে 30 কিলোমিটার। ওই স্তরের উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? বল, একদম ইজিলি বলা যায় ডি, অক্সিজেন। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা যায়? বল কোন স্তরে আমরা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে পারি? সি, এক্সোস্ফিয়ার, এক্স্যাক্টলি। নিম্নোক্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? কে শোষণ করে এদের মধ্যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি? মানে গ্রিন হাউস গ্যাসের কাজ কে করে? এটাই বক্তব্য। আমরা সবাই জানি মিথেন, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস। এই কথাটার মানে কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করা মানেই কিন্তু ওরা অ্যাকচুয়ালি তোকে ঘুরিয়ে বলছে
গ্রিন হাউস গ্যাস, ওরা অ্যাকচুয়ালি তোকে বলছে গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? বল কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? তাই জন্য সেই স্তরে সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাত দেখা যায়, সেটা হলো ট্রোপোস্ফিয়ার, ক্ষুব্ধমণ্ডল। কারণ 75% থেকে বেশি বায়ু ওই ট্রোপোস্ফিয়ারেই আছে। সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী সেটা কি? সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী সেটা কি? সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী তা হলো অতিবেগুনি রশ্মি, নাকি না অবলোহিত রশ্মি, না গামা রশ্মি? বি, অবলোহিত রশ্মি। কারণ অবলোহিত রশ্মি তোদের মনে রাখতে হবে এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই জন্য এটা ওই গ্রিনহাউস গ্যাসগুলো যারা বেশি শোষিত হয় এবং ভূপৃষ্ঠের তাপ বৃদ্ধি করে। গ্রিনহাউস গ্যাস দ্বারা বেশি শোষিত হয় ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে। অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় ক্লোরোফ্লুরোকার্বন থেকে উৎপন্ন হয় কোনটা? হ্যাঁ, আজ প্রথম থেকেই কোয়েশ্চেন, আমি আগেই বলেছিলাম সোহম, আজকে আমরা থিওরিতে যাব না। অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় ক্লোরোফ্লুরোকার্বন থেকে উৎপন্ন হয় কোনটা? আমরা জানি সক্রিয় ক্লোরিন পরমাণু। এই যে CFCl3 এর উপর যদি ইউভি রশ্মি পড়ে, CFCl3 এর উপর যদি ইউভি রশ্মি পড়ে তাহলে কি হয়ে যায়? সেটা হয়ে যায় হলো আমাদের CFCl2 প্লাস Cl। এটা হলো সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় রিঅ্যাক্টিভ। জেট প্লেন চলাচল করে কোথায়? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে, সাধ্যমণ্ডলে। বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো অতিবেগুনি রশ্মি। প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? সবাই জানি আমরা ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় কি হবে? এটা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সঙ্গে O2 বিক্রিয়ায়। এটা কিন্তু ওজোন স্তর গঠনের কথা বলেছে, ধ্বংসের কথা নয়। কিভাবে হয় বলে দিই। O2 উপর ইউভি রশ্মি পড়ে, পড়ার ফলে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হয়। এই একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে গিয়ে ওজোন তৈরি করে। প্রদত্ত কোনটি ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে? ক্লোরোফ্লুরোকার্বন, ইউভি রশ্মি, গ্লোবাল ওয়ার্মিং না CH4? বল কে সব থেকে বেশি ক্ষতি করবে? অবশ্যই ক্লোরোফ্লুরোকার্বন। ট্রোপোস্ফিয়ারে কোন গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? ট্রোপোস্ফিয়ারে কোন গ্যাস সব থেকে বেশি থাকে? এটা পারা উচিত সকলের। এখানে অনেকে ভুল উত্তর দিচ্ছে। নাইট্রোজেন। আমাদের বায়ুর মেন কম্পোজিশন কি ছোটবেলা থেকে পড়ে আসছিস? নাইট্রোজেনকে আমাদের পড়ানো হয় 78%। অক্সিজেন থাকে বাকি 19 থেকে 20%। তো মেন তো নাইট্রোজেনই থাকে। উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি কি? জাসাবাস, CRD অপশনই নেই। উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো, দাঁড়া 1 মিনিট, অপশনগুলো মনে হয় আমার কাছে।
আচ্ছা, অবলোহিত রশ্মি আর এক্স রশ্মি। অপশন সি হলো অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, দেখি কে বলতে পারে, আর এক্স রশ্মি। কোনটা হবে? উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটা অবলোহিত রশ্মি, একদম ইনফ্রারেড, দৃশ্যমান আলো না। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আন্তর্জাতিক স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় আছে? এটা পড়ানো হয়। এক্সোস্ফিয়ার, এক্স্যাক্টলি। কয়েকজন বানানটা ভুল লিখছিস, একটু ঠিক করে নিস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস, তার মানে হলো যারা গ্লোবাল ওয়ার্মিং এ পার্টিসিপেট করে। আমি বলতে পারি মিথেন। CH4 লিখবি না, মানে মিথেন লিখে ব্র্যাকেটে CH4 লিখবি। অবশ্যই আসল নামটা লিখবি, শর্টকাটে লিখবি না। অক্সিজেন মানে O2 লিখে দিবি না, অক্সিজেন বলে ব্র্যাকেটে O2 লিখতে পারিস, এতে তোর জ্ঞানটা সম্পূর্ণ হলো। শুধু O2 লিখে বেরিয়ে আসবি না, লেখায় কিপটামো করবি না, বারবার করে বলছি। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইড। এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। কে হবে এটা? গ্রিনহাউস গ্যাস আর ওজোন স্তর ধ্বংসের কারণ কি বলা যায়? দুটোই করছে। কি বলছে? CFC বলছে, যা একটি গ্রিনহাউস গ্যাস আর ওজোন স্তর ধ্বংসের কারণ। আমি N2O বলবো, নাইট্রাস অক্সাইড। N2O, নাইট্রাস অক্সাইড। বলছে বইয়ে আছে CFC, বইয়ে CFC হিসাবে আছে, দাঁড়া। হ্যাঁ, CFCও আছে, দুটো কাজই করে। হ্যাঁ আছে, আরো অনেক কিছুই আছে। বায়ুমণ্ডলের ক্ষতির জন্য CF2Cl2 এর কোন পরমাণুটি বেশি দায়ী? আমরা জানি ক্লোরিন পরমাণু, একদম সিম্পল কথায় ক্লোরিন পরমাণু বেশি দায়ী। ওজোন, কি প্রশ্ন? অতি বেগুনি, প্রিন্টিং মিস্টেকের পরে আবার দোকান খারাপ হবে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC এর বিয়োজনে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? এটা বল, এটার উত্তর কি হবে? ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজন করে একদম ক্লোরিন পরমাণু। কারণ আমরা জানি CFC টা ইউভি রশ্মির প্রভাবে CFCl, যেটা আমরা একটু আগেই দেখছিলাম, CFCl2 আর ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এই ক্লোরিনটা কি করে? ওজনের সাথে বিক্রিয়া করে, করে একটা অক্সিজেনকে আলাদা করে নেয়, আর ওজোন মানে একটা অক্সিজেন পরমাণুকে আলাদা করে দেয়, ওজোন বানিয়ে দেয়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা কি হবে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর বল, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি হবে? মেসোস্ফিয়ার, এক্স্যাক্টলি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হয়ে গেল মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলে হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস গ্যাস এফেক্টের জন্য দায়ী। এটা আমরা সবাই জানি মিথেন, বারবার করে একই প্রশ্ন।
স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতন প্রতিহত করে? সেটা হলো ইউভি রশ্মি, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তরটা থাকে। ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। এক্ষুনি দেখালাম, O3 প্লাস Cl করলে এখানে হচ্ছে O2 প্লাস ClO, তার মানে ওজোনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে দিচ্ছে। শুধু এটা লিখবো না, পাশে কথায় লিখে দেবো ওজোন পরমাণুকে ওজোন অণুকে ভেঙে অক্সিজেন অণুতে পরিণত করে নিচ্ছে। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? নাইট্রাস অক্সাইড, বা NO বলা ভালো, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড না, সরি ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপরেরটা কি? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? এটা তোরা সবাই জানি স্ট্র্যাটোস্ফিয়ার, এটার উত্তর দিয়ে লাভ নেই। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতর বায়ু দূষণ ঘটে? আমরা জানি এটা ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতর বায়ু দূষণ ঘটে? এক্স্যাক্টলি ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা থাকি, আমরাই দূষণটা করি মেনলি। নাইট্রাস অক্সাইড ওয়াটার মানে জলীয় বাষ্প, যেহেতু জি মানে গ্যাস ফর্মে আছে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রদত্ত গ্রিনহাউস গ্যাসগুলিকে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। মানে ছোট থেকে বড় সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তো সব থেকে বেশি মনে রাখবি CO2, তারপরে হলো আমাদের মিথেন, তারপরে হলো আমাদের ক্লোরোফ্লুরোকার্বন, এবং সব থেকে কম হলো H2O গ্যাস। ঠিক আছে, নাইট্রাস অক্সাইডও তো আছে। নাইট্রাস অক্সাইডটা এবার কার আগে কার পরে হবে এটা তো আমার জানা নেই। কে বলছে জানো? CFC আর H2O এর মাঝে N2O হবে। যাই হোক, এর পরেই আপাতত দিয়ে দিই, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে বইগুলোতে ঠিকঠাক লেখা আছে কিনা। মানে সব থেকে ভয়ঙ্কর বলছে ক্লোরোফ্লুরোকার্বন। হ্যাঁ, ওই তো সহায়িকা থেকেই তো তুই তো সহায়িকা থেকেই বলছিস, সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, এটাই লিখে রাখ সবাই। হ্যাঁ, সেটাও জানি পোটেনশিয়াল CFC এর বেশি, কিন্তু CO2 বেশি থাকার জন্য তার কাজ বেশি হয়। কিন্তু ওটাই তো গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের কথা হচ্ছে, তাহলে কিন্তু CFC কে প্রথমে দেওয়া উচিত, কারণ CFC এর পোটেনশিয়ালটা বেশি। বাট বইগুলোতে এটাই লেখা থাকে, তো এটাই লিখে রাখ। বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাস আয়নিত অবস্থায় থাকে? এটা তো পারা উচিত। বল, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাস আয়নিত অবস্থায় থাকবে? আয়নোস্ফিয়ার, একদম নাম থেকেই বোঝা যায়। বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য, মানে স্যাটেলাইট কমিউনিকেশনে হেল্প করে? কোন স্তর? আয়নোস্ফিয়ার, এক্স্যাক্টলি। ওখানেই কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। রেদার এটা বলা ভালো, থার্মোস্ফিয়ারের যেহেতু উপরের পোর্শনটাকে আমরা আয়নোস্ফিয়ার বলি, বলবি থার্মোস্ফিয়ারের উপরের দিকের বিশেষ অংশ, নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মি তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই ওই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। তো থার্মোস্ফিয়ার বলবি, কারণ দেখ আয়নোস্ফিয়ার বলে আলাদা করে কোনো স্তর বলা হয় না। থার্মোস্ফিয়ারের নিচের দিকে যেখানে আর কি ধনাত্মক আর ঋণাত্মক আয়নে ভেঙে যাচ্ছে, সেটাকেই আমরা আয়নোস্ফিয়ার বলছি। তো থার্মোস্ফিয়ার বলবি। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলে? অথবা বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে? এটা আমরা জানি ট্রোপোস্ফিয়ারে হয়। এটা আমরা জানি ট্রোপোস্ফিয়ারে হয়। আর কোথায় হয়? ট্রোপোস্ফিয়ার ছাড়া আর কোথায় হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না, এবং মেসোস্ফিয়ারেও হয়। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। এটা আমরা সবাই জানি, অক্সিজেন। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা আমরা সবাই জানি হ্রাস পায়। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আমরা জানি থার্মোস্ফিয়ার।
প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। ওজোন। পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের ওজোন স্তর। পৃথিবীর ছাতা। পৃথিবীর রক্ষা কবচ নামে পরিচিত, দেখ একই একই, তিনটে প্রশ্ন কিন্তু উত্তর একই, এটাই ব্যাপার। তার মানে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু এতবার আছে। শুধু ট্রু আর ফলস লিখে দিলেই হবে। আগের কোয়েশ্চেনের অ্যান্সার, পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের ওজোন স্তর, ওটা ওজোন স্তর। রক্ষা কবচ ওজোন স্তর। ট্রোপোস্ফিয়ারের উপরের বায়ুস্তরকে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার বলে। সোজা সোজা প্রশ্ন। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে কি বলা হয়? ট্রোপোপজ। এটা আশা করি মনে আছে, যেটা প্রায় উষ্ণতা স্থির থাকে যে জায়গাটার, এটাকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। সত্য। উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। এটা ঠিক না ভুল? ভুল, কারণ সেটা বেড়ে যায়, তাই জন্য গ্রিন হাউস গ্যাস ওগুলোকে শোষণ করে নেয়। মিথ্যা। ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। বলছে ফসিল ফুয়েলে পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। এক্স্যাক্টলি ট্রু, মানে সত্য। ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটো সম্ভাব্য প্রভাব, এরা তো সকলেই বলতে পারবি আশা করি। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে, দেখ দুটো পয়েন্ট আমরা বলবো, আমি লিখবো না, আমি মুখে মুখে বলবো। দুটো পয়েন্ট লিখতে বলেছে। তো প্রথম বলবো যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরো বেশি করে গলবে, যেটা তুই বললি হিমবাহের গলন। তো এটা একটা পয়েন্ট লিখবো। সেকেন্ড পয়েন্ট লিখবো যে বরফ গলা জলে সমুদ্রের জলে যুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভূমি নষ্ট হবে। ওটাও 3 নম্বর পয়েন্ট লিখতে পারি। ঠিক আছে, তো মুখে বললাম, আশা করি অসুবিধা নেই তো, নাকি আমাকে লিখতে হবে? এই জিনিসগুলো মোটামুটি তোরা অধিকাংশই, আমি জানি তোরা এই চ্যাপ্টার নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকিস না, তো আমি তাই জন্য মুখে বলে দিচ্ছি। কারোর যদি লেখার হয় তাহলে একটু ভিডিওটা পজ করে বা রেকর্ডিং এর সময় একবার দেখে নিয়ে তোরা কিন্তু করতে পারবি। ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি? তার মানে এখানে কিন্তু পুরো বিক্রিয়াটা লিখতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি? আগে সবসময় বলে দিবি একটা কথা, যে নাইট্রিক অক্সাইডের ভূমিকা বলার আগে এটা বলে দিবি নাইট্রিক অক্সাইড কোথা থেকে আসছে। নাইট্রিক অক্সাইড কোথা থেকে আসছে সেটা বলে দিবি, যে জেট প্লেন, বিমান থেকে নির্গত। তো নাইট্রিক অক্সাইড আসে হলো জেট প্লেন ও বিমান থেকে। এবার ভূমিকা কি? দেখ, নাইট্রিক অক্সাইডের সাথে যদি ওজনের বিক্রিয়া ঘটাই তাহলে হয়ে যাবে হলো NO2 প্লাস O2। এবার এই O2টা আবার ইউভি রশ্মির প্রভাবে আসলো, হয়ে গেল অক্সিজেন প্লাস অক্সিজেন। NO2 আবার কি হলো, অক্সিজেনের সাথে এলো, হয়ে গেল NO প্লাস O2। তাহলে কেসটা কি হলো, নাইট্রিক অক্সাইড ছিল, আবার নাইট্রিক অক্সাইড তৈরি হলো, যে গিয়ে আবার একটা ওজনকে ভেঙে দেবে। তো এই বিক্রিয়াটা লিখে দিতে হবে। নাইট্রিক অক্সাইড ছিল, আবার নাইট্রিক অক্সাইড হয়ে গেল, মাঝখানটা ওজন, মাঝখান থেকে জাস্ট ভেঙে গেল। তো এইভাবে ওজন স্তরে ধ্বংস করছে। ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর ট্রোপোস্ফিয়ারকে বলে, কারণ এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, তাই ট্রোপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। ওজন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা সমীকরণ সহ আলোচনা করো। একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলে একদম এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করে যাওয়া চাই। এই CFC এর ভূমিকা আর নাইট্রিক অক্সাইডের ভূমিকা একটু আগেই দেখাচ্ছিলাম। CFCl3, তার উপর ইউভি রশ্মি পড়লো, ইউভি রশ্মি পড়ার ফলে ওটা হয়ে গেল CFCl2 প্লাস Cl। Cl এর মাথায় ডট, এটা হলো সক্রিয় মুক্তমূলক। এই Clটা আলটিমেটলি ওজন পরমাণুর সাথে যুক্ত হলো। এই Cl পরমাণু প্রায়, আমি তোকে বলছি, লক্ষাধিক ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে, লক্ষাধিক। তাই জন্য এত ভয়ঙ্কর, ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে।
বিয়োজন ঘটাতে পারে। এটা হলো ClO প্লাস O2 হয়ে গেল, ClO প্লাস O2। এবার কি হবে, তার মানে আমার ওজোন পরমাণুকে দেখ ভেঙে দিল, ক্লোরিন মনোঅক্সাইড আর অক্সিজেন। এবার ক্লোরিন মনোঅক্সাইড কি করবে, আবার ক্লোরিনে ফিরতে চাইবে, তাই জন্য ও কি করবে দেখ, ওটা খুব শয়তান, ওই ClOটা আবার ও ওজনের সাথে আরেকটা ওজনের সাথে বিক্রিয়া করবে, করে Cl আর 2O2 করে দেবে। এইটা এই অক্সিজেনটা ওর মধ্যে দিয়ে দুটো অক্সিজেন বানিয়ে দেবে, মানে ক্লোরিন আবার ক্লোরিন হয়ে গেল, ব্যাস আবার একই জিনিস করবে। মানে একই ক্লোরিন বারবার করে ওজোন অণুর বিয়োজন ঘটিয়ে যাচ্ছে। আগেরটা মানে কোনটা বলবো বল, আগেরটা আরেকবার বলবো মানে কোনটা আরেকবার বলতে বলছিস? 47 নম্বরেরটা। ওকে, 47 নম্বরটা ছিল আমার নাইট্রিক অক্সাইডের ভূমিকা। তো নাইট্রিক অক্সাইড মেইনলি সবার আগে আমরা উল্লেখ করে দেবো, যেটা আমি বলেছি, লেখায় কিপটামো করবি না, মাধ্যমিক একবারই লিখবি এসব জিনিস, তারপর আর লিখতে হবে না। তো নাইট্রিক অক্সাইড জেট প্লেন আর বিমান থেকে বেরোয়, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা বিক্রিয়াগুলোকে লিখবো। এই হলো বিক্রিয়াগুলো, ওজনের সাথে রিয়াকশন করছে, করে নাইট্রিক অক্সাইড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। তারপর অক্সিজেনটা ইউভি রেশির প্রভাবে ভেঙে যাচ্ছে দুটো অক্সিজেন পরমাণুতে। এই অক্সিজেন পরমাণুটা আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন। তাহলে কি হলো, নাইট্রিক অক্সাইড ছিল, আবার নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেল, তার মানে ও গিয়ে আবার ওজনকে ভাঙবে, তারপর আবার নাইট্রিক অক্সাইড তৈরি হবে, আবার ওজনকে ভাঙবে। এভাবে ওজনটা তো মাঝখান থেকে ভেঙে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, ওজোন স্তর ক্ষয় করার ক্ষেত্রে ফ্রেয়নের বিক্রিয়াটি লেখো। ফ্রেয়ন কি সেটা কি কেউ জানে? ফ্রেয়ন কি বা ফ্রেয়নের সংকেত কি সেটা কি কেউ জানে? এই যে তোরা যে এইগুলো দেখছিস না, ফ্লুরিন আর ক্লোরিন দিয়ে যে যৌগগুলো হয়, কার্বন, ক্লোরিন, ফ্লুরিন, এইগুলোকে আমরা হ্যালনও বলি। হ্যালনেরই একটা পার্ট হলো ফ্রেয়ন। ঠিক আছে, এইগুলো সবই ওই হ্যালোজেন। তোরা তো সবাই পর্যায় সারণী এখন পড়া হয়ে গেছে, তো এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা কয়েকজন আমি দেখছি এখানে উত্তর দিচ্ছে। আবার একজন লিখেছে CfCl2, ম্যাক্সিমাম লিখেছে CF3Br, ম্যাক্সিমাম লিখেছে CF3Br। সাউন্ড, আচ্ছা সাউন্ড কি সবার ক্লিয়ার আসছে? সাউন্ড কি সবার ক্লিয়ার আসছে? হ্যাঁ, ওকে। তা যার সাউন্ড আসছে আই থিঙ্ক ফোনের স্পিকারে কোনো প্রবলেম। আচ্ছা দেখ, ফ্রেয়নটা কোনো CF3Br না, ওটা আমাদের অ্যাকচুয়ালি ক্লোরোফ্লুরোকার্বনই। ফ্রেয়ন 11 হয়, ফ্রেয়ন 12 হয়। তো ফ্রেয়ন বললেও কিন্তু তুই ক্লোরোফ্লুরোকার্বনের সাথে বিক্রিয়াটা লিখবি। কি বললাম, ফ্রেয়ন বললেও ক্লোরোফ্লুরোকার্বনের সাথে বিক্রিয়াটা লিখবি। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব, 1 নম্বর 2 নম্বর। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব সব থেকে বড় হলো স্কিন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাওয়া। কারণ অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে, অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটাতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সালোক সংশ্লেষের হার এবং শস্য ফলনের হার কমবে, সালোক সংশ্লেষের হার এবং শস্য ফলনের হার হ্রাস পাবে। ঠিক আছে, ওই দুটো পয়েন্ট। ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার মধ্যে দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। তো আমি অলরেডি দুটো বলে দিয়েছি, একই প্রশ্ন। তার মানে ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব কিন্তু অবশ্যই মাথায় রেখে যাবি। বিশ্ব উষ্ণায়ন কি, মানে গ্লোবাল ওয়ার্মিং এর সংজ্ঞা জানতে চেয়েছে, এটা কি আলাদা করে বলার দরকার আছে? বায়ুমণ্ডলে মূলত CO2 গ্যাসের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা বলে থাকি হলো বিশ্ব উষ্ণায়ন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব হ্রাস করার দুটো উপায় লেখো। গ্রিনহাউস প্রভাব হ্রাস করার দুটো উপায় কি কি হতে পারে? সবার প্রথম হলো CO2 উৎপাদন কমাতে হবে, তার মানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা আমাদের কমাতে হবে। আর 2 নম্বর কি করতে হবে?
বৃক্ষরোপণ, এক্স্যাক্টলি। বনভূমি সংরক্ষণে নজর দিতে হবে, কিন্তু এটাকে একটু এক্সপ্লেন করে লিখিস, ওই এক লাইনে লিখে দিস না। গ্রিন হাউস প্রভাব কি? একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, এটা তোরা জানিস, এটা হবে CH4। গ্রিন হাউস প্রভাব কি অলরেডি আলোচনা হয়ে গেছে। গ্রিন হাউস এফেক্টের দুটো ক্ষতিকারক প্রভাব আলোচনা হয়ে গেছে। বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান আমরা জানি মিথেন। মিথেন হলো বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার কারণে মূলত কোন গ্যাস উৎপন্ন হয়? বল, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার কারণে কোন গ্যাস উৎপন্ন হয়? আরে নামেই আছে মিথানোজেনিক, জেনিক মানে জন্ম দেওয়া, তার মানে আলটিমেটলি মিথানোজেনিক মানে মিথেন উৎপন্ন করছে বিভিন্ন জৈব বর্জ্য পদার্থের বিয়োজনে, মিথেন উৎপন্ন করছে। মিথেন লিখবি, CH4 লিখবি না, আবারও বলছি। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির একটা নাম বল। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির নাম বল। বলছে পেট্রোল, হায় ভগবান, আরে পেট্রোল তো জীবাশ্ম জ্বালানি। দেখ, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানির উল্লেখ করার জন্য, জ্বালানি মানে যেখান থেকে আমরা শক্তি পাচ্ছি, তো শক্তি হিসাবে আমরা সৌরশক্তি বলতে পারি, আমরা বায়োমাস বলতে পারি, মানে জৈব ভর, বায়ু শক্তি বলতে পারি, এগুলোকে বলতে পারি। কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট মানে কয়লার গাত্র, কোলবেট মিথেন। আগুনে বরফ থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? আগুনে বরফ বা ফায়ারে আইসের সংকেত কি? তো এখান থেকে কোন জ্বালানি গ্যাসটা পাচ্ছিস তুই? মিথেন। সবসময় আমরা এই প্রশ্নটা দেখে এসেছি আগুনে বরফ কি, কিন্তু আগুনে বরফ থেকে কোন জ্বালানি গ্যাস সংরক্ষণ করা যায় ওটাও কিন্তু থাকতে পারে। তো এইগুলো একটুখানি হালকা বুদ্ধির প্রশ্ন, এগুলো ডিরেক্টলি লেখা থাকে না। এটাকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করার চেষ্টা চলছে এই আগুনে বরফকে। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। তোরা জানিস সৌরশক্তি। যে কোনো অপ্রচলিত শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি হলো যেটা আমরা স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। তো আমি সৌরশক্তি বলতে পারি। জ্বালানির তাপন মূল্যের একক লেখো। SI তে তাপন মূল্যের একক কি? যাসাবাস। এইটা আই থিঙ্ক আমার মনে হয় সংজ্ঞা হবে। SI তে একক আমি বলে দিচ্ছি, SI তে একক হলো জুল পার কেজি। এটা হলো SI তে একক, জুল পার কেজি। আর তাপন মূল্যের সংজ্ঞা কি? 1 কেজি জ্বালানির দহনে বা একক ভরের জ্বালানির দহনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, একক ভরের জ্বালানির দহনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। বা তাপ শক্তি। একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, এগুলো 2 নম্বর 1+1 লিখে দিই। একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, অথবা বায়োগ্যাস কি কাজে লাগে। কে বলতে পারবে বায়োগ্যাসের ব্যবহার বা বায়োগ্যাস কোথায় কাজে লাগে? বায়োগ্যাস থেকে আমরা জানি মিথেন তৈরি হয়। তো মিথেন ডাইরেক্টলি রান্নার কাজে লাগে। তো ডাইরেক্টলি রান্নার কাজে লাগে। কি বাদাক পেট্রোল দ্বারা।
সব হয়েছে ভাই। বলছে কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কোনটা জীবাশ্ম জ্বালানি? কাঠ কয়লা, পেট্রোল আর ইথানলের মধ্যে বল কোনটা জীবাশ্ম জ্বালানি? পেট্রোল, এক্স্যাক্টলি। কাঠ কয়লা, পেট্রোল, ইথানল। ওই প্রশ্নটাই ছিল। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োম্যাসকে মিথেন গ্যাসে বিযোজিত করে তাদেরকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বলে যেটা করবি তোরা, যেটা 5 জন করবে না কিন্তু তোরা করবি, দেখি বলতে পারিস কিনা। আমি কি বলবো আলাদা? মিথানোজেনিক ব্যাকটেরিয়া সবাই লিখবে যারা জানে। তার সাথে তোরা কি করবি এক্সট্রা? তার সাথে তোরা কি করবি এক্সট্রা বল দেখি। মিথানোজেনিক ব্যাকটেরিয়া তো লিখে দিলি, তার সাথে কি করবি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে আমি একটা উদাহরণ দিয়ে দেবো। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে একটা উদাহরণ দিয়ে দেবো। সায়ানোব্যাক্টার, বা মিথানোব্যাকটেরিয়াম। তারা ভুল নাম লিখে দিলাম, সব নাম মনেও থাকে না জীবন বিজ্ঞানের নাম। মিথানোব্যাকটেরিয়াম একটা উদাহরণ দিয়ে দেবো। মিথানোব্যাকটেরিয়াম। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বল। ন্যাচারাল গ্যাস প্রধান উপাদান কি? বিউটেন, C4H10, তাই তো? বিউটেন। তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাও। পেট্রোল, তরল হাইড্রোজেন, কাঠ, কয়লা। পেট্রোল, তরল হাইড্রোজেন, কাঠ, কয়লা, এটা মনে রাখতে হবে। কি হবে বল? পেট্রোল, দেখ হাইড্রোজেনের সব থেকে বেশি, তার থেকে কম কার? কাঠ, কয়লা আছে, পেট্রোল আছে, এর থেকে কমই হবে। এবার কিছু মান এখানে জানতে হবে, এটা মনে রেখে যাবি, বুঝলি? পেট্রোলের হলো 48,000 কিলোজুল পার কেজি। হাইড্রোজেনের তো ছেড়েই দিও, তো বহুত 1.5 লাখ। কয়লা ফয়লা সব 31,000-এ গুটিয়ে যাচ্ছে। তার মানে পেট্রোল, তার আগেই কয়লা আছে। এবার দেখতে হবে কাঠটা কোথায় বসবে। কাঠ, কাঠ কোথায় বসবে? এখানে কোথাও পাচ্ছি না আমি। এইসব মনে রাখার প্রশ্ন খুব মুশকিল। হ্যাঁ, কাঠ হলো 17,000, সব থেকে কম। এই যে খুঁজে উদ্ধার করে লিখে দিয়েছি, ঠিক আছে? এটার মনে রাখবি, এটার ইয়েটার কারণটা সব থেকে বেশি, 1,50,000 কিলোজুল পার কেজি, বিশাল। সোলার প্যানেলে বা সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম লেখো। এটা সবাই জানিস তোরা, সিলিকন। বায়োফুয়েলের কয়েকটি উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন একটা তরল আর একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও। তাহলে বায়োফুয়েলের উদাহরণ কি দিবি? নাম বল। বায়োফুয়েলের উদাহরণ কি দিবি? বলেছে একটা তরল বায়োফুয়েল, একটা গ্যাসীয় বায়োফুয়েলের কথা বলতে। তরল বায়োফুয়েল হিসাবে আমরা বায়োডিজেল দিতে পারি। বায়োডিজেল,
বা বায়ো ইথানল এগুলো দিতে পারি। আর গ্যাসীয় বায়োফুয়েল হিসাবে তো আমরা অনেকক্ষণ থেকেই পড়ে যাচ্ছি বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানির দহনে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানির দহনে প্রধানত আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। জ্বালানির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? একদম চোখ বন্ধ করে হাইড্রোজেন, আর দিয়ে বলে দিবি 1,50,000 কিলোজুল পার কেজি, এই মানটা মনে রাখবি। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কয়লা আর ডিজেলের মধ্যে বলেছে কোনটির তাপন মূল্য বেশি? পেট্রোল লিখেছে, বাহ। প্রশ্ন দিয়েছে কয়লা আর ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি, মহারাজ উত্তর দিল পেট্রোল। আমার আর কিছু বলার নেই। ডিজেল, এক্স্যাক্টলি। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কি বল, বেশি না কম? মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা বেশি না কম? কম। বেশি না কম? মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ, কেলাসাকার যৌগ। কেলাসাকার। বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো ড্যাশ, কি হবে? বায়োমাসের অন্তর্নিহিত শক্তি ড্যাশ, কি হবে ওটা? বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো মিথেনের 55.6 কিলোজুল, কিন্তু আমার কাছে তো এখানে আছে যেটা 35,000 থেকে 40,000 হলো বায়োগ্যাসের মানে ওই মিথেনের, আর পেট্রোলের হলো 48,000। তো তাই জন্য আমি বললাম বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো, এটাকে আমরা বলতে পারি রাসায়নিক শক্তি। যেটাকে জ্বালিয়ে আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করি। বর্জ্য পদার্থ বিয়োজনে ড্যাশ গ্যাস নির্গত হয় বা বায়োগ্যাস প্ল্যান্টে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়ে থাকে, মিথেন। বায়োমাসের একটি উদাহরণ হলো, বায়োমাসের উদাহরণ কি দিবি? বায়োমাস মানে কি, যাদের থেকে আমরা এই বায়ো এনার্জি গুলো পাচ্ছি, বায়োমাসের উদাহরণ দে। খড়, এক্স্যাক্টলি। আখের ছিবড়া, এইগুলো। ধানের তুষ, একদম। কয়লার একটি নমুনার তাপন মূল্য এত, বলতে কি বোঝায়? বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে তাপন মূল্য এত বলতে কি বোঝায়, মানে 1 কেজি কয়লার দহনে, 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল, এটা কিলোজুল পার কেজি, এটা এখানে হবে না। তো 1 কেজি কয়লার ওই নমুনার সম্পূর্ণ দহনে, কয়লার ওই নমুনার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। 1 কেজি কয়লার ওই নমুনার সম্পূর্ণ দহনে, ঠিক আছে, তোকে যা দিয়েছে সেই অনুসারে, তোকে পরীক্ষায় জুল পার কেজি দিলে তুই জুল দিয়ে করবি, বা শক্তির থেকে বেটার আরো বলবো তাপ শক্তি বলে দিবি, আরো স্পষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাস একটি দূষণবিহীন গ্যাস, এটা সত্য না মিথ্যা? প্রাকৃতিক গ্যাস বলছে দূষণবিহীন গ্যাস, ফলস। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গ্যাসোলিন, এটা কি ঠিক বলেছে?
বায়োফুয়েলের উদাহরণ হলো গ্যাসোলিন। বায়োফুয়েলের উদাহরণ কি করে গ্যাসোলিন হয়? বায়ো ইথানল হয়, বায়ো ডিজেল হয়। বায়ো ইথানলকে গ্যাসোলিনের সাথে মিশিয়ে যানবাহনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। বায়ো ইথানলকে তো গ্যাসোলিনের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। গ্যাসোলিন অ্যাকচুয়ালি পেট্রোল। হ্যাঁ, 80 নম্বরেরটা, এই যে এটা 80 নম্বর। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গ্যাসোলিন বলছে। মনে তো হচ্ছে না আমার, তো কাছাকাছি প্রশ্ন, কনফিউজিং জিনিসপত্র এগুলো। মিথ্যা, গ্যাসোলিন নয়, পেয়ে গেছি, দেয়া আছে। কারণ বায়োফুয়েল শুনে নে, বায়োফুয়েল যদি তুই দেখিস তুই পাবি বায়ো ইথানল আর বায়ো ডিজেল। বায়ো ইথানল আর বায়ো ডিজেল। তো বায়ো ইথানলকে গ্যাসোলিন মানে পেট্রোলের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক। বলছে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি কোক। ঠিক বলেছে? পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি কোক। দেখে নি দাঁড়া, এগুলো আমি নিজেই কনফিউজড। আছে কি আর কি বলছে এরা, ফলস বলছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। পেট্রোলিয়াম থেকে কোক কয়লা কি করে পাবে? স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? তার কারণ আমরা জানি বায়ু প্রবাহ একটা চিরাচরিত শক্তির উৎস, সেই কারণে এটা এই শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই কথাটাই বলতে হবে যে চিরাচরিত শক্তির উৎস এবং সেটা নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? খুব ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা সকলে ভালো করে পড়ে যাবি। আমি বলছি, আমি লিখছি না, জাস্ট বলছি, শুনে নে। যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, বর্তমান জীবযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানব জাতির সর্বাধিক মঙ্গল সাধন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। মানে বর্তমানের উন্নয়ন করব, কিন্তু এটা মাথায় রেখে যাতে ভবিষ্যৎ প্রজন্ম কাজে লাগাতে পারে, এই মানসিকতাই হলো স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফায়ার আইস বা আগুনে বরফের সংকেত লেখো। এর উপাদান কোন গ্যাস? আমরা জানি মিথেন গ্যাস, আর সংকেত হলো 4CH423H2O। এটা জ্বালানির উৎস হিসাবে ব্যবহার করার চেষ্টা চলছে। মিথেন হাইড্রেট ফায়ার আইস থেকে কিভাবে মিথেন গ্যাস নিষ্কাশন করা হয়? আমার ধারণা এটা আই থিঙ্ক লাগবে না। মিথেন গ্যাস নিষ্কাশন করা হয় কিভাবে দিয়ে দিয়েছে। বলছে এখানে অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, তবে আমার ধারণা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এটা ছেড়ে দে, এটা দরকার নেই। সে উত্তপ্ত করেও হয়, একটা প্রসেস উত্তপ্ত করেও আছে যদি মনে রাখতে পারিস, কিন্তু আমার ধারণা এটা ইম্পর্টেন্ট নয়, এটাকে বাদ দিয়ে দে। জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। হয়ে গেছে, তারপরে সংজ্ঞাটা লিখবি, বলে ধর হাইড্রোজেনেরটাই বলে দিলি। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলো কি কি, এটা তোরা বলে দিতে পারবি। মিথেন হাইড্রেট বা ফায়ার আইস বা আগুনে বরফ কি, অথবা মিথেন ক্ল্যাথরেট বলতে কি বোঝায়? যে মিথেন ক্ল্যাথরেট, এটা মানেও কিন্তু ফায়ার আইসের কথা বলে। তো বলবি এটা একটা কঠিন কেলাসাকার পদার্থ, এটা বলে দিবি আগেই, সবার আগে যখন এর ব্যাপারে বলতে যাবি তখনই বলবি কঠিন কেলাসাকার পদার্থ। কঠিন কেলাসাকার পদার্থ যার সংযুতি বা যার কম্পোজিশন হলো 4CH4.23H2O। ঠিক আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে মিথেন অণু মানে একসাথে থাকে, আবদ্ধ অবস্থায় থাকে। এটা আগুনের সংস্পর্শে আসলেই জ্বলতে থাকে, এই কথাটাও বলে দিবি যে মিথেন
গ্যাস আবদ্ধ থাকায় ও সেটি দাহ্য প্রকৃতির হওয়ায় সেটি দাহ্য প্রকৃতির হওয়ায় সেটি দাহ্য প্রকৃতির হওয়ায় মিথেন গ্যাস আবদ্ধ থাকায় ও সেটি দাহ্য প্রকৃতির হওয়ায় আগুনের সংস্পর্শে এলেই সেটি জ্বলে ওঠে। তাই একে ফায়ার আইস বলা হয়। বায়োফুয়েল বলতে কি বোঝায় উদাহরণ দাও। বায়োফুয়েল বলতে কি বোঝায় উদাহরণ দাও। উদাহরণ তো দিয়ে দিবি, বায়ো ইথানল, বায়ো ডিজেল, এইগুলোই উদাহরণ হয়ে যাবে, বা বায়োগ্যাস, সবই এক প্রকারের বায়োফুয়েল। মোদ্দা কথা বায়োমাস, বায়োমাসকে ব্যবহার করে যদি সেখান থেকে আমরা শক্তি উৎপন্ন করতে পারি তো সেটাকেই আমরা বলি বায়োফুয়েল। পাওয়ার অ্যালকোহল কি, এর ব্যবহার লেখো। পাওয়ার অ্যালকোহল কি, এর ব্যবহার লেখো, পড়ে যাবি, ইম্পর্টেন্ট প্রশ্ন। পাওয়ার অ্যালকোহল কি এবং এর ব্যবহার লেখো। বল, কেউ বলতে পারবি কি করে পাওয়ার অ্যালকোহল বানানো হয়? পাওয়ার অ্যালকোহল কি করে বানানো হয় কেউ বলতে পারবি কিনা বল। একদম বলবি পেট্রোল আর ইথানলের মিশ্রণ। এটি পেট্রোল ও ইথানলের মিশ্রণ। যেখানে পার্সেন্টেজও বলা থাকে যে পেট্রোল হলো 20%, সরি ইথানল হলো 20% আর পেট্রোল হলো 80%। এটা যানবাহনের জ্বালানি রূপে কাজে লাগে। যানবাহনের জ্বালানি রূপে, যানবাহনের জ্বালানি রূপে কাজে লাগে এবং মেইনলি পেট্রোলের সঙ্গে মিশিয়ে কর্মক্ষমতা বাড়ানো হয়। এটাও বলে দিবি, পেট্রোলের সঙ্গে মিশিয়ে কর্মক্ষমতা বাড়ানো হয়। কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয়, বায়োফুয়েলের একটি ব্যবহার উল্লেখ করো। কিরকম ভাবে, স্যার আমার অ্যান্সার সেন্ড হচ্ছে না, কোথায় তো সেন্ড হলো বিনয়। বলেছে কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয়, বায়োফুয়েল তৈরির পদ্ধতি জানতে চেয়েছে। এটা কি পারা যাবে? কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয়, বায়োফুয়েলের ব্যবহার তো পেরে যাবি সবাই, ধর বায়োডিজেলেরই বলে দিলি। শীত প্রধান দেশে ঘর গরম রাখতে ব্যবহার করা হয়, এটা ধর বায়োডিজেলের একটা ব্যবহার হয়ে গেল। বায়ো জিনিসটাই গন্ডগোল। হ্যাঁ এটা তো ঠিক, বায়োডিজেলের একটা ব্যবহার বলে দিলাম। শীত প্রধান দেশে ঘর গরম রাখতে
বায়োফুয়েল তৈরি কিভাবে করা হয় কি বলবো? ধর আমি বলতে পারি যে বিভিন্ন বায়োমাস মানে জৈব ভর যেগুলো আছে, মানে ধর কাঠ, বাঁশ, খড়, আখের ছিবড়া, এই বিভিন্ন জিনিস থেকে আমরা যে শক্তি পেতে পারি সেটাই হলো বায়োফুয়েল। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়, কিরকম? যেমন ধর আমি যদি বায়োডিজেলের কথা বলি, বায়োডিজেল কিন্তু তৈরি হয় উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ তেলের ট্রান্স এস্টারিফিকেশন পদ্ধতির মাধ্যমে। যদি আমি বায়ো ইথানলের কথা বলি, বায়ো ইথানল কিন্তু তৈরি হয় ভুট্টা ও আখের ছিবড়ায় সন্ধান প্রক্রিয়ায়। তো এইগুলো কিন্তু ব্যাপার। যেমন বায়োগ্যাসের কথা বললে তখন বলতে হবে আবার বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে। হ্যাঁ, জ্যাট্রোফা গাছের তেল থেকে, একদম ওই জ্যাট্রোফা যারা লিখছিস, ওই যে বললাম উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ তেলের ট্রান্স এস্টারিফিকেশনের মাধ্যমে, তো ওই জ্যাট্রোফা গাছের বীজ থেকে উৎপন্ন তেল আর কি এই জিনিসটা করা হয়। তো ব্যাপারটা হলো এইটাই। ঠিক আছে, মেইনলি হ্যাঁ জৈব পদার্থকে পচিয়ে। মিথেন হাইড্রেটের ব্যবহার বা গুরুত্ব রেখো, ওই বললাম ওর মধ্যে মিথেন থাকে, তোরা জ্বালানি রূপে ব্যবহার করা যেতে পারে, ওই জিনিসটাই বলবি। স্থিতিশীল উন্নয়নের জন্য সম্ভাব্য পদক্ষেপ কি কি হতে পারে? দেখ, সম্ভাব্য পদক্ষেপ এরকম বললে দুটো পয়েন্ট মেনলি লিখে দিবি। স্থিতিশীল উন্নয়নের সম্ভাব্য পদক্ষেপ বললে মেনলি দুটো পয়েন্টকে উল্লেখ করে দিবি। কি কি দুটো পয়েন্ট মেনলি বলে দিতে পারিস তোরা? প্রথম বলে দিতে পারিস যে আমাদের যে জ্বালানিগুলো শেষ হয়ে যেতে চলেছে তাদের ব্যবহার কমাতে হবে যাতে ভবিষ্যতে সেটা ব্যবহার করা যায়, এবং যেগুলো আমাদের চিরাচরিত শক্তির উৎস সেগুলোর ব্যবহার আমাদের প্রতি মুহূর্তে বাড়াতে হবে। ঠিক আছে, তো সেইটা আমাদের বলতে হবে। এই দুটো স্টেপ আমরা বলতে পারি। এলপিজির পূর্ণরূপ লেখকের প্রধান উপাদান কি আমরা জানি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দাঁড়াও, না অতক্ষণ লাগবে না, বলে দাও, মানে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। 45 মিনিট বলছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর প্রধান উপাদান কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান এটা কি নিজেরা বলতে পারবি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান বলছে C4H10 বিউটেন, একদম। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় লেখো, এসব লাগবে না। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি এটা পারবি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলা হয় পারবি? কারণ এই আবদ্ধ মিথেন বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে, ওটা দাহ্য বলে। কোন গ্যাসকে মিষ্টি গ্যাস বলা হয় এবং কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন গ্যাসকে মিষ্টি গ্যাস বলা হয় এবং কেন? সুইট গ্যাস কাকে বলা হয়? সুইট গ্যাস কাকে বলা হয় বল? বলছে মিথেনকে সুইট গ্যাস বলে, কেন বলতে পারবি? কেন সুইট গ্যাস শব্দটা প্রয়োগ করা হয় এর ক্ষেত্রে? কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেনকে সুইট গ্যাস বলে কারণ এটা বিস্ফোরণ ঘটায় না। এখানে একটা জিনিস দেখেছিলাম, এইটা হবে কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন CH4 কে বলে কারণ এতে H2S মিশে থাকে না। ওই H2S এর পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়, তো সেটা যেহেতু সেটা থাকে না সেই কারণে। আচ্ছা, একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলে দিই, ফায়ার ড্যাম্প পড়ে রাখবি। এই যে কয়লা খনির মিথেন বিস্ফোরণ ঘটায় না, ব্যাপারটা ভুল ছিল। H2S মিশে থাকে না, ওই পচা ডিমের মতো গন্ধ হয় না।
কয়লা খনির মিথেন বায়ুর সংস্পর্শে অগ্নিকাণ্ড ঘটাতে পারে, তাই জন্য সেটাকে ফায়ার ড্যাম বলে। তাই জন্য কয়লা খনিতে আগে প্রায় অগ্নিকাণ্ড দেখা যেত। এখন অনেক নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়েছে, মানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে কতটা কি আমাদের সচেতনতা নেওয়া দরকার। তো তাই জন্য এখন ব্যবস্থাটা অনেক বেশি ভালো হয়ে, মানে আগের থেকে সুরক্ষিত হয়েছে। কয়লা খনির মিথেন বায়ুর সংস্পর্শে বিস্ফোরণের সৃষ্টি করে। এবার এক্সট্রা কোয়েশ্চেন বলে এগুলো আমি জেনেছিলাম, কেন উত্তর লেখা ছিল, কিন্তু সবার লাগবে না। ভালো করে পড়াশোনা কর, অল দা বেস্ট সকলকে। তাহলে একদম মাধ্যমিকের পর তোদের সাথে আশা রাখবো, আবার দেখা হবে, টাটা।